আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। বেঁচে আছি, সুস্থ আছি। জীবনে যত যন্ত্রণা, যত কষ্ট, যত ঝামেলা থাক না কেন, আমরা যে বেঁচে আছি তার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। জীবন তো, তাই না? জীবনে অনেক প্যারা থাকবেই। তো বরাবরের মতোই আমি সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আর এত সুন্দর একটা সকাল, আর এত সুন্দর একটা জিনিস নিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম। সেটা হচ্ছে আমাদের জাতীয় খাবার কাঁঠাল। খাবার না, আসলে এটা ফল। আর কাঁঠালটা পাঠিয়ে দিয়েছে আমার ননাস, আর দুধটা কিন্তু পাঠিয়েছে আমার হ্যাপি সোনা। কেননা হ্যাপির বাবার গরু আছে, সেখানে অনেক দুধ হচ্ছে, তো ভালোবেসে মামির জন্য ঢাকাতে পাঠিয়ে দিয়েছে দুধ। আর তারপরে মনে করো আমরা নাস্তা পানি করে আমি একটু কাজ করছিলাম, বসে পড়েছি। যে কিছুদিন আগেও কিন্তু তোমরা দেখেছো যে আমি রূপায়ণ সিটিতে গিয়েছিলাম, উত্তরা রূপায়ণ সিটি, সেটাতে হচ্ছে ডেফোডিল স্কুলে গিয়েছিলাম। তো কেন গিয়েছিলাম আজকে ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ডেফোডিল স্কুলে অ্যাকচুয়ালি আমরা আজানকে আবার অ্যাডমিশন করাচ্ছি, এটাই হচ্ছে রিজন বারবার স্কুলে যাওয়া। তো এটা ছিল অ্যাডমিশন ফর্ম, যেটা আমি পূরণ করেছি। আর তারপরে আমি স্কুলেও গিয়েছিলাম, অ্যাডমিশন করানোও কমপ্লিট। তো তারপরেই সরাসরি চলে আসছি। এটা কিন্তু দুপুরবেলা তোমার কেএফসিতে। আর আজকে কেএফসিতে ট্রিট দিবে লিজা ভাবি। লিজা ভাবি রীতিমতো আমাকে জোর করে নিয়ে আসছে, যেবু আমি আজকে তোমাকে কিছু না কিছু তো খাওয়াবো। লিজা ভাবি ট্রিট দিচ্ছে আজকে। লিজা ভাবি স্কুলে অ্যাডমিশন করানোর পরে চলে আসছি আমরা কেএফসি। অ্যাকচুয়ালি আমাদের লিজা ভাবি আজকে ট্রিট দিচ্ছে এই জন্য। তো ব্যস্তময়। আর দুপুরবেলা কেউ যে কেএফসি খায়, আমরা পাগল। পাগল না, অ্যাকচুয়ালি আসলে খাবার তো, এটা তো একটা খাবার, তাই না? তো চলে আসছি, শেষ পর্যন্ত দেখো। আমাদের সঙ্গে আরও ছিল লিজা ভাবির ভাগনা, ঠিক আছে? আর ও কিন্তু একদম ছোট মানুষ। তো আমরা তিনজন মিলে কেএফসি এনজয় করছিলাম। তারপরে তোমার হচ্ছে যে বাসায় চলে আসি। আর এটা হচ্ছে যে সন্ধ্যার কিছু আগে তো ওদের বাবা নিয়ে চলে এসেছে তোমার মাছ এক গাদি। তো সেই মাছগুলো এখন পরিষ্কার করতে হবে। আর সকাল থেকে না একটু টেনশনে ছিলাম। অ্যাকচুয়ালি বাচ্চাকে আবার নতুন একটা স্কুলে অ্যাডমিশন করাচ্ছি, কত রকম টেনশন, কত কিছু ফর্মালিটিস থাকে তোমার, এগুলো পূরণ করতে হয়। তো তারপরেও বলবো আলহামদুলিল্লাহ যে সুন্দর মতো আমরা অ্যাডমিশন করাতে পেরেছি। অবশ্যই আমার আজান বাবার জন্য দোয়া করো তোমরা, অনেক বেশি বেশি। আর আমার বাচ্চা তোমার তানজিমুল উম্মা ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলে ছিল। রেদওয়ান আমার বড় ছেলে যে স্কুলে পড়ে, সেখানেই আজানকেও দিয়েছিলাম তোমার গত বছর। বাট হচ্ছে যে স্কুলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। অ্যাকচুয়ালি আমি কোনো প্রতিষ্ঠানকে কখনোই খারাপ বিবেচনা করতে চাই না বা বলতেও চাই না। তো আমাদের প্রত্যাশাটা একটু হাই ছিল, কেননা এই স্কুলটা ইংলিশ মিডিয়াম প্লাস হিপস। তো সেক্ষেত্রে না তোমার এখানে একটু ইংলিশের তুলনায় হচ্ছে হিপসটা আলহামদুলিল্লাহ, হিপসের তুলনা হয় না এখানে, অনেক ভালোভাবে হচ্ছে। বাট জেনারেল যে বেসিক যে বিষয়টা, সেইটা একটু কেন জানি মনে হচ্ছে যে পিছিয়ে। তো আজান যেহেতু মাত্র মনে করো স্কুলে দিয়েছিলাম গত বছর প্লেতে, ও এখনও ছোট আছে। তো আমরা ভেবেছি যে না, আমরা আরেকটু বেটার কিছু চাচ্ছিলাম। আসলে হিপস থাকবে, আমরা মুসলিম, আমাদের মধ্যে ইসলাম থাকবে, কোরআন থাকবে, সব কিছু থাকবে আলহামদুলিল্লাহ। সব কিছু নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আসলে আমাদের আরেকটাও স্বপ্ন ছিল যে বাচ্চাটাকে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, এত মনে করো টাকা পয়সা খরচ করে, সেইখানে যদি তুমি একটা বেটার কিছু বেনিফিট না পাচ্ছ, দেন ওখানে রেখে কী লাভ? ঠিক আছে, এই জন্য জাস্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে বাচ্চার স্কুলটা আমি কেন চেঞ্জ করলাম। তো ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, এটা অবশ্যই অনেক বড় একটা স্কুল, এটা তোমরাও জেনে থাকো, জানতে পারো। বাট এখানে দিলাম যে আর একটু ভালো কিছু পাওয়ার জন্য। তার মানে এই না যে আমি আবার হিপসটা বন্ধ করে দিচ্ছি, না, আমি হিপসের জন্য তোমার ইভিনিংয়ে আরেক জায়গায় আজানকে অ্যাডমিশন করিয়েছি। কেননা ও ছোট মানুষ, ও এখনও কাদামাটি, আমি ওকে যেভাবে গড়বো ইনশাল্লাহ সে সেইভাবে গড়ে উঠবে। তবে তোমাদের কাছেও দোয়া চাই, ইভেন আল্লাহর কাছেও আমরা হেদায়েত চাই।
বা ধৈর্য চাই যেন আল্লাহ সব কিছু ঠিক করে দেয়, আর আল্লাহ যেন আমাদের মাফ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সুন্দরভাবে জীবনযাপন করার জন্য। তো এটাই ছিল আমার বাচ্চার, মনে করো এতদিন ধরে যে ঘোরাঘুরি করলাম সেটার একটু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো মন্দ সব মতামতই জানাতে পারো, কোনো সমস্যা নাই। আমার ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে থেকে যেও। তো মাছগুলো তোমার হচ্ছে যে পুরোপুরিভাবে পরিষ্কার করেছি, আর কি কি মাছ এনেছে অবশ্যই তোমরা দেখেছো, রুই, কাতল, ছোট মাছ, প্লাস হচ্ছে যে তোমার নদীর পাঙ্গাস, সব কিছু ম্যানেজ করার পরে দেন আমি বড় ছেলেকে ইভিনিং ক্লাসে দিয়ে ছোটোটাকে নিয়ে চলে এসেছি আমার আরেকটা ভাবির বাসায়। অ্যাকচুয়ালি বান্ধবী ভাবি সবই। তো এই ভাবিটা হচ্ছে যে আমার বাসা জাস্ট অপোজিট সাইডে, মানে আরেকটা রোডে থাকে। তো এটা হচ্ছে মিষ্টি ভাবির বাসা। অ্যাকচুয়ালি এর আগেও আমি আসছিলাম। তো মিষ্টির কাছে আসার রিজন হচ্ছে ওর মেয়ে আর আমার ছেলে যেহেতু একই ক্লাসে পড়ে, শুধু ক্যাম্পাসটা আলাদা, তো ওদের ছিল ইংলিশ এক্সাম। তো তার জন্য আমরা মানে শোনো আমি বলি, আমাদের না বাচ্চাদের পরীক্ষা না, মাদের পরীক্ষা। আমার তো মনে হয় যে সত্যি কথা আমি এত চাপে আছি, মনে হয় যে আমারই পরীক্ষা, আমি হোমওয়ার্ক করতেছি, আমি তোমার শিট রেডি করতেছি, আমি এভরিথিং মনে হচ্ছে যে আমার সব মুখস্থ হয়ে গিয়েছে। তো আমাদের এটা অ্যাকচুয়ালি ছিল যে গ্রুপ ওয়ার্ক যেটা বলে না, গ্রুপ স্টাডি, তো সেইটাই সেই রকম। তো আমি প্রায় আমার বান্ধবীর ওখানে ছিলাম তোমার 2-2.5 ঘন্টা। তারপরে আবার বড় ছেলের স্কুল যেহেতু রাত 9টায় ছুটি হয়, তারপর ওকে নিয়ে যে আমি বাসায় আসছি। আর আমার বড় ছেলের একটাই কথা, আম্মু আজকে আমি রাতে একেবারেই ভাত খাবো না, আমি নুডলস খাবো, নুডলস খাবো, নুডলস বানিয়ে দাও। যদিও আমি মানে সারাটা দিন এত প্যারার মধ্যে ছিলাম, মানে এত ব্যস্ততায় ছিলাম বলার বাইরে, তারপরে বাচ্চা বলে কি নে নুডলস খাবে, তো আর কি করি, যেহেতু বলেছে। তারপরে আমি কষ্ট হলেও তোমার বানানোর চেষ্টা করলাম যে আচ্ছা দেই, বানিয়ে দেই। অ্যাজ এ হাউসওয়াইফ, গৃহিণী হওয়াটা আমি মনে করি এই পৃথিবীর সবচেয়ে কঠিন জব, চাকুরি। যারা গৃহিণী তারাই আসলে আমার কথার সঙ্গে কানেক্ট করতে পারবে। তার মানে এটা বলছি না যে বাইরে যারা জব করে, যারা ওয়ার্কিং লেডি, তাদের জীবনে কষ্ট কম, বা তারা জব করে প্লাস এসে সংসার সামলায়, তাদের জীবনে তো আরও বেশি কষ্ট। তবে হাউসওয়াইফদের কেন বেশি কষ্ট আমি বলতে চাই, এই যে রান্না বাড়া, বাচ্চা আর ঝামেলা, নিজের জীবন, স্বামী, সংসার, সন্তান, জয়েন্ট ফ্যামিলি হলে তো আরও কথা নেই, ননদ, তারপরে দেবর, তারপরে শাশুড়ি, অনেক কিছু তোমার মেনটেন করে একজন গৃহিণীকে চলতে হয়। আর আরেকটা কথা তো না বললেই না, যে একটা নারী হয়ে জন্ম নেওয়া সবচেয়ে কঠিন কাজ এই পৃথিবীতে, একটা যুদ্ধ করার সময় মানে সমান। একটা নারী হওয়া মানেই তার কতটা যে রূপ, একবার মা হও, একবার মেয়ে, একবার বউ, একবার আছে না যে ছেলের বউ, একবার মামি, মানে কত সম্পর্ক যে একটা নারীকে কন্টিনিউ তোমার পালন করতে হয়, সেটা একটা নারী হিসেবে অবশ্যই আমার সঙ্গে একমত হবা। আর সবচেয়ে বড় তো যুদ্ধ একটা মেয়ের জীবনে, তো একটা সন্তান পালাই হচ্ছে বিশাল বড় যুদ্ধ। আমি জানি না আগের নানি, দাদি, চাচি বা আমার শাশুড়ি মায়েরা কিভাবে এতগুলো সন্তান লালন পালন করেছে, কেননা এখন করা একটা বাচ্চা না 1000টা বাচ্চা সমান। কেননা আমার শাশুড়ি বলে যে আল্লাহ, আমি এতগুলো সন্তান পেলেছি, তোমার 2 বাচ্চার মতো এত জ্বালা নেই। তাহলে এত জ্বালাইলে আমি কখনো মানে বাচ্চা পালতে পারতো না। তো এখন সত্যি কথা, একটা বাচ্চা হলেই না আল্লাহ তাআলা 10টা বাচ্চার জ্বালা মনে হয় একটার মধ্যে দিয়ে দেয়। আর আমি এটাও বলতে চাই যে এই যে দেখো, যারা হচ্ছে যে একটু নিম্নবিত্ত ফ্যামিলি, তারা কি করে, তারা মানুষের বাসায় কাজ করে বা গার্মেন্টসে জব করে, তারাও কিন্তু গৃহিণী, কত কষ্ট করে তারা, অন্যের বাসায় কাজ করেও নিজের সংসারকেও সময় দেয়, কত কষ্ট করে। তো আসলে আমাদের চেয়ে কে ভালো আছে তার দিকে না নজর দিয়ে আমাদের চেয়ে খারাপ কে আছে তার দিকে নজর দেওয়াটা আমি মনে করি, তখন মনে হবে যে আল্লাহ আমি কত ভালো আছি, আলহামদুলিল্লাহ।
তো আসলে মনের মধ্যে কেন জানি কথাটা আসলো, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে গৃহিণী শুধু নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা বড়লোক যেটাকে বলে হাই সোসাইটির মানুষজন, গৃহিণীর সবার কষ্ট আছে। একটা পার্থক্য আছে যে তোমার যদি তোমার অ্যাবিলিটি থাকে তখন তুমি একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারছো যে তোমাকে সাহায্য করছে। আর নিম্নবিত্তদের একটা তোমার হচ্ছে যে অসুবিধা থাকে যে তারা নিজেদের জীবনকেই অনেক কষ্ট করে পার করে, সেখানে হেল্পিং হ্যান্ড বা কাজের বুয়া কিভাবে রাখবে, এইখানে একটা পার্থক্য। কিন্তু তুমি এটা আসলে জাজ করা উচিত হবে না যে গৃহিণী কিন্তু আমি বেশি কষ্ট করি বা ও কম করে, তা কিন্তু না। অ্যাজ এ হাউস ওয়াইফ পুরুষের তুলনায় গৃহিণীরা অনেক বেশি পরিশ্রম করে। তোমার সংসারে কত হাজারো কাজ থাকে, রান্না বাড়া, অনেক ঝামেলা, একটা বাচ্চা পালা অনেক কষ্টের। কিন্তু আর পুরুষরা কি করে, তোমার পুরুষরা যেই কাজই করুক না কেন তাদেরও বিশাল কষ্ট, তাদেরকেও সেলুট জানায়। কিন্তু তাদের শুধু আছে না যে অর্থের যোগান, এইটা করতে হয়। আর আমাদের মেয়েদের হাজারো কষ্ট। হ্যাঁ, অর্থ উপার্জন করাও হচ্ছে অনেক বড় কষ্ট, কেননা সেই অর্থটাই না থাকলে আমাদের জীবন অচল। আমাদের যে আমরা বলতেছি গৃহিণী, অর্থ ছাড়া আমরা গৃহিণীও হতে পারবো না, পরিবারও সামলাতে পারবো না, পৃথিবীর কোনো কিছুই পসিবল না। কিন্তু আমি বোঝাতে চেয়েছি তারা একটা লক্ষ্যে সীমাবদ্ধ থাকে, আর আমাদের হাজারটা কাজে মুভ করতে হয়, হাজারটা লক্ষ্যে পৌঁছাতে হয়, আমাদের অনেক দায়িত্ব, অনেক কষ্ট করতে হয়। তো কষ্ট আসলে সমান, এই কথাটা জাস্ট আমার বলার উদ্দেশ্য যে সে নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, আর হাই সোসাইটির ফ্যামিলি হোক না কেন, অ্যাজ এ গৃহিণীর কাজটা কিন্তু অন্য মাত্রার কষ্ট। সবাই আসলে গৃহিণী হতে পারে না চাইলেও, বাট চাইলে গৃহিণী কিন্তু চাকরি করতে পারে, বাইরে কাজ করতে পারে, ফ্যামিলির পাশাপাশি বিজনেস করতে পারে। আর এই যে আমরা ব্লগ করতেছি, এটাও কিন্তু একটা কাজ। এই প্রফেশন হিসেবে মানুষ কত উন্নতি করতেছে। আমরাও এই স্বপ্ন নিয়েই কিন্তু এসেছি যেন আমরাও কিছু করতে পারি। এটা এটা যারা বলবে যে হ্যাঁ এটা হচ্ছে যে ভুল ধারণা, সেটা হচ্ছে মিথ্যা কথা। আমরা ইউটিউবে ব্লগ করছি কেন, নিজে যেন কিছু করতে পারি, নিজের স্বপ্নটাকে পূর্ণ করতে পারি, বা হোয়াই নট, সবাই করছে আমি কেন না, বা আশা থেকে হোক, শখ থেকে হোক, ভালোবাসা থেকে হোক, অনেক কিছুর মাধ্যমে কিন্তু আমরা আজকে এখানে আছি। তো জানি না তোমাদের কেমন লাগলো, অবশ্যই তোমাদের মতামতটা জানিও। আর আমার ব্লগে কিন্তু অনেক দূরে চলে এসেছি, আর গত ব্লগে কিন্তু আমার শখের পুডিংটা একেবারে বাজে অবস্থা হয়েছিল। তো আজকে যেহেতু দুধ এসেছিল, তোমার দুপুরেই আমি দুধটা একদম ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে রাতে আমি তোমার হচ্ছে যে পুডিং বানাবো। আর পুডিং বানানোর পরে যে দুধটা বেঁচে যায়, আমি অলওয়েজ ওইটা দিয়ে সেমাই রান্না করি আজানের জন্য। তো রাত প্রায় 1:10 বাজে, অথচ হচ্ছে আজান বা রেদওয়ান কেউ ঘুমায় নাই, ওদের বাবাও আজকে আসে নাই, লেট করছে। তো ওদেরকে বলতেছিলাম যে না ঘুমালে আমি কিন্তু তোমাদেরকে মারবো। ওরা নাটক করতেছে, ওরা কিন্তু একেবারেই ঘুমায় নাই। তো আরও অনেক ইন্টারেস্টিং পার্ট আছে ভিডিওর লাস্টে, অবশ্যই দেখতে থাকো, আর অবশ্যই তোমাদের মতামত জানিও। এই দুইটা আমাকে শেষ করে দিল। হ্যাঁ, তোমাদের বাবার তো খবর আছে, তোমাদেরও খবর আছে। তোমাদের তো খবর অলরেডি আমি করছি, এখন তোমার বাবা আসুক, শুধু তোমার বাবার খবর করবো। আজকে গেটই খুলবো না, বাবা আসলে আজকে সারা রাত বাইরে রাখবো। নাটক করিয়েন না, বড়টার নাটক দেখেন, বড়টার নাটক দেখেন। বড়টা কিন্তু ঘুমায় নাই, এখনই একটা হাসি দিবে, দাঁড়ান, রেডি। আর ছোটটাও ঘুমায় নাই, ঠিক আছে, সব ড্রামা বাস। হ্যাঁ, এই পরীক্ষা ছিল না, সারাদিন কষ্ট করছো। আর এটা কি পরছো তুমি, এটা কি ট্রাউজার পরছো তুমি? তোমার ট্রাউজার দেখো, ওখানে না, হাঁটুর কাছে দেখো, তুমি কোন ট্রাউজার পরছো? বাদ দেওয়া ট্রাউজার পরছো কিসের জন্য? ইয়া আল্লাহ, মানুষ কি বলবে? এটা পরছো কেন বাবা? এটা তো বাদ দেয়াটা। শুয়ে পড়ো, সকালবেলা চেঞ্জ করো। না, এটা ফালাই দিতে হবে। স্যার আসছে, এই যে 2:20 বাজে।
গেট খুলবো না আমি। না না না, বিরিয়ানি আনছো দেখি কি আমি মাপ করে দিব? কোথাকার বিরিয়ানি? পুরান ঢাকার। অ্যাকচুয়ালি আমি আনতে বলছি বিরিয়ানি। আমি যখন ফোন দেই স্যার তখন খাচ্ছিল। রমজান হলে না বলতাম যে সিহরি খাবো, তাই না? কয়টা বাজে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দিব সারপ্রাইজ। চলো বেডরুমে চলো। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ বিরিয়ানির জন্য, কিন্তু এত রাত করে আসছো না, তাও আবার আমাকে ছাড়া তুমি গিয়েছো পুরান ঢাকায়, ঠিক করো নাই। চলো তোমার জন্য সারপ্রাইজ, আগে ঘরে চলো। বাবা ও বাবা বাবা হাই রে নাটু, দেখছা? বিরিয়ানি আনছি আমি, এখন বিরিয়ানি খাবে তোমরা সবাই, ঠিক আছে? হ্যাঁ বাবা চুমা দি চুমা দি। হয়েছে? দেখছো কি বড় বিশাল সারপ্রাইজ। রাত 2:30 বাজে ওরা ঘুমায় নাই, কিছুক্ষণ আগে সেমাই খেলো। এখন বিরিয়ানি খাবো, গরম গরম বিরিয়ানি। অ্যাকচুয়ালি আমার খিদা লাগছে। পুরান ঢাকা থেকে গরম আনছি, বিরিয়ানি আনছি। আসো আসো খাবো। এখানে নিয়ে আসো। তো এখন হবে খাই দেয়। ফ্লোরে সব ফেলে দিয়েছি এখন না। বেবি ক্যান ইউ হেল্প, ক্যান ইউ হেল্প? আমাকে বাকি দাও। আস্তে 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 আস্তে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে অদ্ভুত মানুষদের মতো আমরা আচরণ করছি আসলে। রাত 2টা-3টায় কে বিরিয়ানি খাই বলো, কোনো রিজন ছাড়া? আছে না যে তুমি পুরান ঢাকায় যে বিরিয়ানি খেয়ে আসছো সেটাও সাজে। তো ও আর ওদের বাবা ওদের ফ্রেন্ডদের সঙ্গে গিয়েছিল। তো আমি যখন ফোন দিয়েছিলাম যে তুমি কি করছো, আসছো না কেন, ভিডিও কল তো দেখছিলাম ওরা বিরিয়ানি খাচ্ছে। তো আমি বলেছিলাম যে রেদওয়ান আর আজানের জন্য অবশ্যই নিয়ে এসো। বাট সত্যি কথা, ওদের বাবা আস্তে আস্তে এত লেট করেছে, আমারও প্রচণ্ড রকম ক্ষুধা লাগছে। তো আমি আর আজান এক প্লেটে নিয়েছি যে ওকে খাওয়াই দিই, আর রেদওয়ানকে আলাদা প্লেটে দিয়েছি। আর 1 প্যাকেট বিরিয়ানি অলরেডি তোমার মানে 1 প্যাকেটের একটু কম অলরেডি থেকে গেল, কারণ এত বেশিও তো আর খেতে পারবো না। তবে বিরিয়ানিটা কিন্তু টেস্টটা ছিল অনেক ইয়ামি। তো আমরা রাতের বেলা এইরকম সুন্দর করে একটা টাইম স্পেন্ড করলাম, এটাও কিন্তু আসলে আমাদের কপালে লেখা ছিল, তাই না? আর খুব ভালো লাগলো, মানে রাতটা জেগে মনে হচ্ছিল যে অনেক সুন্দর লাগলো, অনেক সুন্দর একটা সময় কাটালাম পরিবারের সাথে। আর মা যেহেতু ঘুমাচ্ছে, মাকে ডেকে বিরিয়ানি দিব সেটা মনে হচ্ছিল যে না, মা সকালে উঠেই খাবে, আমরা খাই। আর এটা ছিল তোমার বিরিয়ানির সঙ্গে আচার, আর এই আচারটা কিন্তু অনেক টেস্টি ছিল, মানে আচার দিয়ে তোমার মিশিয়ে খেতে না অনেক মজা লেগেছে। আর আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম তোমার পুরান ঢাকার বিরিয়ানি খাচ্ছি, কেননা আমি কখনো তোমার পুরান ঢাকার বিরিয়ানি কখনোই খাই নাই। তো আমার ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর এই যে বিরিয়ানিগুলো থেকে গেল, নেক্সটে কোনো আরও সুন্দর ব্লগ নিয়ে আসবো অবশ্যই। আমাদের ফ্যামিলির সঙ্গেই থেকো, আমাদের জন্য দোয়া করো। তো ওদের বাবা হচ্ছে যে আজকে ফ্লোরে শুবে আর আমরা ওপরে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।